সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্তে ঢাকায় আসছে ভারত পুলিশের স্পেশাল টিম। জিজ্ঞাসাবাদ করা হবে আটক ৩ জনকে। বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫১ বছর আজ। বাংলাদেশের জাতিসংঘ সদস্যপদ অর্জনে বড় ভূমিকা রাখে এই পদক, বলছেন বিশ্লেষকরা। এবং হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন আজ। বাংলাদেশে চলছে একদিনের রাষ্ট্রীয় শোক। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্তের জন্য ভারত পুলিশের একটি স্পেশাল টিম ঢাকায় আসছেন। আজ তাদের ঢাকায় আসার কথা রয়েছে। এর আগে গতকাল সকালে কলকাতা গণমাধ্যম সূত্রে প্রথম খবর ছড়ায় বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার শিকার হয়েছেন। পরে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কারা তাকে খুন করেছে তা জানতে বাংলাদেশ ও ভারতের পুলিশ কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে আটক করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আটক ৩ জন বাংলাদেশ পুলিশের কাছে আছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো ১৪ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে এ সভা। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী সভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ১৪ দলীয় জোট নেত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব শুধু উপমহাদেশেই স্বীকৃত ছিল না, তার দর্শন ছড়িয়ে পড়েছিল বিশ্বব্যাপী। ১৯৭৩ সালের এই দিনে বিশ্বের অন্যতম জুলিও কুরি শান্তি পদকের মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পায় জাতির পিতার জীবনকর্ম। এই মহান অর্জনের ফলে জাতির পিতা পরিণত হন বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধুতে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। ১৯৬৬ সালের ঐতিহাসিক ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, পাকিস্তানিদের শাসন, শোষণ এবং নিপীড়ন থেকে বাঙালি জাতিকে মুক্তি দিতে যে মহানায়কের অবতীর্ণ হয়েছিল তিনি শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু হয়েছিলেন অনেক আগেই, আর মহান মুক্তিযুদ্ধে হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা। দেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক স্বীকৃতি পান বিশ্ববন্ধুর। যেখানে মানবতার অবক্ষয় দেখেছেন সেখানেই বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। বিশ্ব বিবেককে জাগানোর চেষ্টা করেছেন এবং বিশ্বসভায় তাদের প্রতিনিধিত্ব করেছিলেন বঙ্গবন্ধু। এরই ফলস্বরূপ ২৩শে মে বঙ্গবন্ধু জুলিও কুরি পদক অর্জন ছিল আপামর বাঙালির জন্য এক বিরল সম্মানের। আর যে পটভূমি, যে আন্দোলনের ভূমিকা, এটা ছিল শান্তির সপক্ষে, শাসন এবং শোষণের বিরুদ্ধে, এবং তারই পরিপ্রেক্ষিতে তার ডাকে সাড়া দিয়ে একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। সমস্ত প্রেক্ষাপট মিলিয়েই সেদিন বিশ্ব শান্তি পরিষদের ১৪০টি দেশের ২০০ জন প্রতিনিধি ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন বিশ্ব শান্তি পরিষদের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্রবাবুর প্রস্তাব অনুযায়ী যে বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদক দেয়া হোক। এই পদক অর্জন ছিল বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি, যা পরবর্তীতে সদ্য স্বাধীন বাংলাদেশকে অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি এবং জাতিসংঘের সদস্যপদ অর্জনের জন্য ত্বরান্বিত করে। গোটা দেশ তখন উৎসাহিত হয়েছিল, অনুপ্রাণিত হয়েছিল যে বিশ্ব সমাজ আমাদের এই দেশকে গড়ে তোলা, এই সংগ্রামে যারা সামনের সারিতে আছেন তারা আমাদের পাশে আছেন, সেই বিষয়টা কিন্তু নিশ্চিত হয়েছিল এই ১৯৭৩ সালের ২৩শে মে ঢাকায় বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদক হস্তান্তরের মাধ্যমে। আজও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল আদর্শ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু এই প্রেরণার উৎস। তার নির্দেশিত সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এই নীতিতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে যেতে চায় বাংলাদেশ।
নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার উপজেলা নির্বাচনের খবর। দর্শক, কিশোরগঞ্জের ইটনায় এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের সহকর্মী মুজাহিদ সরকার। তিনি উপজেলা নির্বাচনের খবর জানাবেন। মুজাহিদ, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? মুজাহিদ, উপজেলা নির্বাচনের কি খবর আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ সুবর্ণা। আপনি জানেন যে আগামী 29শে মে ইটনাও উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর সেই ভোটগ্রহণকে কেন্দ্র করে কিন্তু সারা দেশের মতো কিশোরগঞ্জের ইটনা উপজেলায় কিন্তু সকাল সন্ধ্যা যে প্রচার প্রচারণা সেটা কিন্তু চলছে। সেই সাথে আমরা দেখেছি যে প্রার্থীরা এই শুধু প্রচার প্রচার নির্বাচনটা গনিয়ে আসার কারণ থেকেই না, তারা কিন্তু আরো অনেক আগ থেকেই কিন্তু এই নির্বাচন প্রচার প্রচার যাচ্ছে। প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছে, দিচ্ছেন উন্নয়নমূলক প্রতিশ্রুতি। আর ভোটাররা বলছেন যে প্রার্থীকে তারা কাছে পাবে, সবসময় যে উন্নয়নের সাথে কাজ করবে, সেই প্রার্থীকেই তারা কিন্তু বেছে নেবে। আজকে আমার কাছে যে প্রার্থী উপস্থিত রয়েছেন, একজন উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী, তিনি সাকাব মার্কান দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি যদি আরেকটু জানিয়ে রাখতে চাই, তিনি কিন্তু দুইবারের জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান এবং ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আমি যদি একটু জানতে চাই আপনার প্রচারণা কেমন চলছে এবং আগামী ভবিষ্যৎ পরিকল্পনা একটু জানাবেন। আমরা গত 13 তারিখে আমাদের মার্কা পাওয়ার পর থেকে আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে আমরা পুরো এই তীব্র গরমের ভিতরেও আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি। প্রত্যেকটি মহল্লা, প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি গ্রাম, প্রত্যেকটি ইউনিয়ন আমরা এভাবে ঘুরছি। আমরা আজকে আমাদের সদরের আমরা টহল দিচ্ছি। আমরা মনে করি যে নির্বাচনটি আমরা গত আরো 2টি নির্বাচনে আমি বিজয়ী হয়েছি আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে। এই এলাকার জনগণের পাশে আমি দীর্ঘদিন যাবৎ ছিলাম, প্রায় 27 বছর যাবৎ আমি এই এলাকাতেই থাকি। এই এলাকায় আমার অবস্থান, যার জন্য এলাকার জনগণ আমাকে সবসময় পায় বলেই তারা আমাকে পছন্দ করে এবং পছন্দ করে বলেই আমাকে তারা দুবার এই উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করেছে। আমি বিশ্বাস করি আগামী 29 তারিখ যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে এই এলাকার মানুষ, তাদের কাছের মানুষ, তাদের প্রিয় মানুষকে আবার বিজয়ী করবে। এটি আমাদের একটি হাওড়ের এলাকা, অবহেলিত এলাকা, পশ্চাৎপদ এলাকা, এটা হাওড়ের ভৌগোলিকভাবে পশ্চাৎপদ এলাকা। সেই এলাকাটিকে আমরা চেষ্টা করেছি একটা সমতল ভূমির পর্যায়ে নিয়ে আসার জন্য। আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। আমাদের এমপি মহোদয় সাপোর্ট দিচ্ছেন। এই এলাকার সাবেক এমপি ছিলেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি, ওনার বদৌলতে এলাকা একটা সমতল ভূমির পর্যায়ে আমরা নিয়ে আসছি। আমরা চাই এখানে শিক্ষা ব্যবস্থা, এখানে যারা বিদ্যুতের 100% আমরা করে ফেলেছি। আমরা একটা পর্যটনের একটা স্বপ্ন দেখছি এলাকা নিয়ে। এই পর্যটনের স্বপ্ন যদি পূরণ হয়, এই এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমরা মনে করছি যে হাওড় আসলেই এই বাংলাদেশের একটি শস্য ভান্ডার। এখান থেকে 1/5 খাদ্য আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি, কিন্তু এখানে যেরকম ভাবে আরো কিছু হওয়া দরকার, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হওয়া দরকার, সেটা আমরা একটু পিছিয়ে আছি। আমি মনে করি যে এই হাওড়ের মানুষের যখন কর্মসংস্থানের ব্যবস্থা ভালোভাবে হবে, তখনই কিন্তু বাংলাদেশে একটা ছাপ পড়বে। আমরা আশা করি যে আগামী 29 তারিখ আমার কাপ পিরিশ মার্কা প্রতীক, সেই প্রতীক নিয়ে আমি নির্বাচনটা করছি। আমার নেতা কর্মীরা সারাক্ষণে আমার সাথে আছে এবং দীর্ঘ সময় যাবতেই তারা আমার পাশে ছিল। আর সেই তাদের শক্তিই আমার বড় শক্তি। আমার যারা মুরব্বিয়ান আছেন, আমার যারা গুরুজন আছেন, আমার যারা যুবক ভাইয়েরা আছেন, তারা আমার পাশে সব সময় ছিল। এবং সবচেয়ে বড় জিনিস, এখানে যে মহিলারা, আমাদের মা বোনেরা, তারা আমাকে আরো বেশি পছন্দ করেন। এই জন্য আমার মনে হয় যে আমার ভোটটা ওই মা বোনদের পক্ষে ভোটটা আরো বেশি আকারে কাজ হবে এবং এই ভোট দিয়েই আমি আগামী 29 তারিখ ইনশাল্লাহ বিজয়ী হবো আশা রাখি। ধন্যবাদ। মুজাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন কিশোরগঞ্জের ইটনা থেকে আমাদের সহকর্মী মুজাহিদ সরকার। এবারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু প্রসঙ্গ।
হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আজ চিরনিদ্রায় শায়িত হবেন। দুপুরে জন্মস্থান মাশহাদে জানাজা শেষে সমাহিত করা হবে এই মহান নেতাকে। এর আগে সকালে খোরাসানে প্রিয় প্রেসিডেন্টকে শেষ বিদায় জানাতে সর্বস্তরের মানুষ বুধবার তেহরানে 50 দেশের 68 জন উচ্চপদস্থ কর্মকর্তা মরদেহ প্রতি শ্রদ্ধা জানান। এতে অংশ নেন কাতার, ইরাক, পাকিস্তান ও সিরিয়া, তুর্কমেনিস্তানের জাতীয় নেতা সহ বিশিষ্টজনেরা। ওই দিন সকালে তেহরান বিশ্ববিদ্যালয়ে রাইসির তৃতীয় জানাজা পড়ান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। গত রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান উত্তর পশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনার নিহত হন। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনার একদিনে রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। শোক পালনের অংশ হিসেবে কাল সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশি বাংলাদেশের মিশনের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এর আগে গত মঙ্গলবার সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই শোক পালনের ঘোষণা দেওয়া হয়। এবারে ভিন্ন প্রসঙ্গ। এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপিকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকরা। রাজধানীর নিকেতনে এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে প্রথমে বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগরের উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার AK-M মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাহার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এ পর্যায়ে সারা বাংলার খবর। ঠাকুরগাঁওয়ে ছেলের চুরির অপবাদে মা দায়ন ঋষিকে রাতভর নির্যাতন করা হয়। পরদিন সকালে জেলা পরিষদ পাড়ার লিচু বাগানে পাওয়া যায় সেই নারীর ঝুলন্ত মরদেহ। এরপর মরদেহ নিয়ে ঠাকুরগাঁও থানায় বিচারের দাবিতে অবস্থান নেয় এলাকাবাসী। এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আশরাফুল আলমের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ঠাকুরগাঁওয়ে ছেলের চুরির অপবাদে মাকে নির্যাতনের 7 ঘন্টা পর মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা জানায়, দায়নের একমাত্র ছেলে রাজন ঋষিকে 3 লক্ষ টাকা চুরির অপরাধে মারধর ও নির্যাতন করে একই পাড়ার আমজাদ নামের এক ব্যক্তি ও তার সহযোগীরা। নির্যাতন সইতে না পেরে রাজন বলে চুরিকৃত টাকা তার মায়ের কাছে আছে। তখন আমজাদের লোকজন নিহত দায়ন ও তার স্বামী বিশুকে বেধড়ক পেটায়। পরবর্তীতে সন্ধ্যায় মা দায়ন ও ছেলে রাজন ঋষিকে থানায় নিয়ে যাওয়া হয়। থানা থেকে ফেরার পথে ছেলেকে বাসায় নামিয়ে দিয়ে মা দায়ন ঋষিকে নিয়ে যায় আমজাদের লোকজন, কিন্তু সারা রাত দায়ন ঘরে ফেরেননি। পরদিন সকালে তার ঝুলন্ত মরদেহ বাড়ির পার্শ্ববর্তী লিচু বাগান থেকে উদ্ধার করে এলাকাবাসী। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আজ সকাল 7টার দিকে আমাদের কাছে একটি খবর আসে যে গোবিন্দনগর লিচু বাগানে একটি ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। আমরা লাশটি নামিয়ে সুরতাল করি এবং পোস্টমর্টমের জন্য প্রেরণ করা হয়েছে। এটি সুইসাইড না অন্য কোনো বিষয়, এটা আমরা খতিয়ে দেখছি। এই বিষয়ে তদন্তাধীন এবং তাদের যে বাদীপক্ষ তারা যেভাবে অভিযোগ দেবে তার উপর আমরা ব্যবস্থা নেব। নিহত দায়নের মরদেহ নিয়ে আদিবাসী গোষ্ঠী ঠাকুরগাঁও থানায় বিচারের দাবিতে অবস্থান নেয়। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় গত 24 ঘন্টায় অন্তত 62 ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ঘটনায় আহত হয়েছে
38 জন। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে উত্তর গাজায় অবশিষ্ট থাকা 2টি হাসপাতালেও দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। হাসপাতাল দুটিতে 2 শতাধিক রোগী আটকা পড়েছেন। অন্যদিকে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন। দেশগুলোর নেতারা জানিয়েছেন আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেয়া হবে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতেই তাদের এই উদ্যোগ। তবে দেশ তিনটির এমন পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। গত 7 অক্টোবরের পর ইসরায়েলি হামলায় মোট 35,709 ফিলিস্তিনি নিহত হয়েছেন। পর্যায়ে HM স্টিল চট্টগ্রাম সংবাদ। কাফেলার উদ্যোগে মোহাম্মদ মোর্শেদুল আলমের সভাপতিত্বে নগরীর একটি কমিউনিটি সেন্টারে পবিত্র হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মাওলানা সরওয়ার আলমের উপস্থাপনায় অনুষ্ঠিত হজ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন হাব চট্টগ্রামের সভাপতি আলহাজ শাহ আলম। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক নিজামুদ্দিন। বক্তারা বলেন হজের অনেক বড় শিক্ষা ধৈর্যের শিক্ষা। হজে খুব বেশি প্রয়োজন হয় ধৈর্যের, যেহেতু হজের সফর দীর্ঘ হয় এবং হজের সফরে এমন অনেক পরিস্থিতির মুখোমুখি হতে হয় যা অন্তরে রাগের জন্ম দেয়, তাই সবরের প্রয়োজন হয়। এবারে খেলার খবর। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20-তে রাতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। এর আগে সিরিজের প্রথম ম্যাচে র্যাঙ্কিংয়ে 19তম স্থানে থাকা নবীন যুক্তরাষ্ট্রের কাছে 5 উইকেটে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্ট নিয়েই ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তবে বেশি চিন্তা করতে হচ্ছে দলের টপ অর্ডার ব্যাটারদের পারফরম্যান্স। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্তে ঢাকায় আসছে ভারত পুলিশের স্পেশাল টিম। জিজ্ঞাসাবাদ করা হবে আটক 3 জনকে। বঙ্গবন্ধু জুরিও কুরি পদকপ্রাপ্তি 51 বছর আজ। বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ অর্জনে বড় ভূমিকা রাখে এই পদক, বলছেন বিশ্লেষকরা। এবং হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন আজ। বাংলাদেশে চলছে একদিনের রাষ্ট্রীয় শোক। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।